2026 সালের জুলাইয়ের 1 তারিখ আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সুবর্ণা এক্সপ্রেস হয়ে আমরা ঢাকা গিয়েছিলাম আগে, তারপর ঢাকা বিমানবন্দর থেকে আমরা কুয়ালালামপুরে পৌঁছেছিলাম। এইবারের মালয়েশিয়া ভ্রমণটি মূলত আমরা ওয়ারিজার জন্য করেছি, কারণ ওয়ারিজা খুব ছোট থাকতে আমরা একবার মালয়েশিয়া গিয়েছিলাম, তার তেমন কিছুই মনে নেই, যার কারণে তার জন্য আবার এই ভ্রমণটি বেছে নিয়েছি এবং সে এই ভ্রমণে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। আমরা এখন প্রাইমারি বোর্ডিং করছি। প্রাইমারি বোর্ডিং করার পরে আমরা ইমিগ্রেশন শেষ করে লাউঞ্জে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, এরপর আমরা আমাদের বিমানে উঠেছিলাম। আমরা বোর্ডিং শেষ করেই লাউঞ্জের দিকে ঢুকছি। মূলত ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্লেনে ওঠার আগে লাউঞ্জে কিছুক্ষণ সময় কাটানো এবং এখানে মজাদার খাবার খাওয়া, এটি আমার কাছে খুবই ভালো লাগে। আর তখন বিশ্বকাপের সিজন হওয়াতে বিশ্বকাপের একটি খেলাও আমি লাউঞ্জে বসেই দেখেছিলাম। লাউঞ্জ থেকে বের হয়ে আমরা ফাইনাল বোর্ডিং করলাম। ফাইনাল বোর্ডিং শেষ করে আমরা এখন বিমানে উঠে যাচ্ছি। আমাদের এয়ারলাইন্সটি ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স। সিঙ্গাপুরে শর্ট একটা ট্রানজিট, 1-1.5 ঘন্টার ট্রানজিট ছিল একটা, এরপরে আমাদের যাত্রা কুয়ালালামপুরেই। আর এটি ছিল ওয়াজনার প্রথম বিদেশ ভ্রমণ। এর আগে আমরা 3 জন বিভিন্ন দেশে গেলেও এবার প্রথমবারের মতো ওয়াজনাকে নিয়ে বিদেশ ভ্রমণ করছি। আমাদের একটি ইনফ্যান্ট বেবি থাকাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে বুকিং দেওয়ার পর তার ঠিক 2 দিনের মাথায় আমার কাছে একটি ইমেল এসেছিল সিট প্ল্যানের, এবং তারা অটোমেটিক আমার জন্য একটি সিট প্ল্যান করে দিয়েছিল যাতে বাচ্চা সহ আমরা আনন্দে ভ্রমণটি করতে পারি। আর ওই দিন ফিফা ওয়ার্ল্ড কাপের বেলজিয়ামের খেলাটি আমি প্লেনে বসেই দেখেছিলাম। বিষয়টি আমার কাছে খুবই এক্সাইটিং মনে হয়েছে। দীর্ঘ জার্নির পর আমরা সিঙ্গাপুরে এসে পৌঁছালাম। এ হলো সিঙ্গাপুর এয়ারপোর্ট। সিঙ্গাপুর এয়ারপোর্টের ভেতরের পরিবেশ, কার্পেট এবং সৌন্দর্য দেখলেই বোঝা যায় এটি বিশ্বের অন্যতম একটি এয়ারপোর্ট। আর এই এয়ারপোর্টের কিছু জায়গায় আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটালাম এবং ছবি তুললাম। বেশ কিছু ছবি তোলার পর আমরা এবার হাঁটা দিলাম আমাদের টার্মিনাল 1-এর গেটের দিকে, আমাদের যেখানে বোর্ডিং করতে হবে পরবর্তী ডেস্টিনেশন কুয়ালালামপুরের। দুই পাশের বিভিন্ন ব্র্যান্ডের দোকান এবং আশপাশের বিভিন্ন পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের বোর্ডিংয়ের গেটের দিকে চলে যাচ্ছি। বোর্ডিংয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে দেখলাম ওয়াজনা ঘুমিয়ে পড়ল। বেচারা অবশ্য অনেক টায়ার্ড ছিল, দীর্ঘ পথ, তাই ও ঘুমিয়ে পড়ল। আমরা পরবর্তী ডেস্টিনেশনের জন্য কিছুক্ষণ পরেই প্লেনে উঠে গেলাম।
47 47 সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে ওয়াজনাকে কিছু গিফট দিয়েছে। ইনফ্যান্ট বেবিরা গিফট পায়, এটা হলো তাদের এক্সট্রা সুবিধা। আর এই গিফট পেয়ে ওয়াজনা বেশ খুশি ছিল। অবশ্য যদিও অনেকক্ষণ খুশি ছিল না, তবে কিছুটা সময় তার আনন্দ কেটেছে। আমরা এখন কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। এখানে একটি মনোরেলে করে আমরা এক টার্মিনাল থেকে ইমিগ্রেশন কাউন্টারে চলে যাব। ওখানে ইমিগ্রেশন শেষ করে আমরা একটি ট্যাক্সি যোগে পুত্রজায়ার দিকে রওনা দিব। যেহেতু আমাদের প্ল্যান ছিল এবার পুত্রজায়াতে গিয়ে থাকব, তাই পুত্রজায়াতে প্রথম দিন আমাদের হোটেলের বুকিংটি কনফার্ম ছিল। এয়ারপোর্ট থেকে আমি 35 রিঙ্গিত দিয়ে 15 দিনের আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ সহ একটি সিম নিয়েছিলাম। এরপর গ্র্যাব অ্যাপটি ডাউনলোড করে একটি গ্র্যাব কল দিয়েছিলাম। গ্র্যাব মানে ট্যাক্সি, একটি ট্যাক্সি চলে এসেছে। এই ট্যাক্সি করে আমরা পুত্রজায়া আমাদের ডাবল ট্রি হোটেলে পৌঁছে গিয়েছিলাম। এ হলো পুত্রজায়ার ডাবল ট্রি হোটেল। এই হোটেলটি খুবই চমৎকার এবং একটি 5 স্টার হোটেল। এটি পুত্রজায়ার একেবারে লেকের পাশে অবস্থিত। এই হোটেলে আমরা এক রাত ছিলাম। এই হোটেলে থেকেই আমরা পুত্রজায়ার আশপাশে ঘুরে পরের দিন আমরা লঙ্কাওয়ের দিকে গিয়েছিলাম। আগামী পর্বে আমাদের লঙ্কাওয়ের পর্বগুলো আসবে। আপনাদেরকে লঙ্কাওয়েতে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম এই পর্বগুলো দেখাবো। তাই আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করছি। আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্ট দিয়ে আমার পাশে থাকার বিনীত অনুরোধ থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আগামী পর্বের দিকে চোখ রাখবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।